শুরু হয়েছে না? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব মাস্টারের আমাদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু হয়েছে না? হ্যাঁ, তো ভয়েস ক্লিয়ার, আশা করি ভয়েস একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আমরা সবাই। আমাদের আজকের ইংরেজি সাহিত্যের উপরে অসাধারণ একটি ক্লাস নিয়ে হাজির হতে যাচ্ছেন আমাদের জব মাস্টার ফ্যামিলির অন্যতম সেরা শিক্ষক, ইংরেজির জাদুকর, আমাদের শ্রদ্ধেয় রাতুল স্যার। তো আমি রাতুল স্যারকে অনুরোধ করব যে আজকে আমাদের সাথে জয়েন করে চাকরি প্রত্যাশী যেসব ভাই ও বোনেরা বিসিএস থেকে শুরু করে নবম ও দশম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি অসাধারণ সাহিত্যের ক্লাস নিয়ে যাতে উনি আমাদের মধ্যে হাজির হয়ে যাক। সো রাতুল স্যার, প্লিজ আপনি একটু চলে আসেন। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা রাখছি কথা এবং ভয়েস এবং বোর্ড পুরোটাই ক্লিয়ার আছে। হ্যাঁ, সবাই কেমন আছেন একটু জানাবেন, কে কোথা থেকে বলছেন এটা একটু জানাবেন, ঠিক আছে? কথা বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করবেন। জব মাস্টার আজকে প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম, এবং আজকে আমি রাতুল স্যার আপনাদের সামনে এসেছি ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। আমাদের যে প্ল্যানিংটা আমরা কিভাবে আপনাদের দেখাবো, কিভাবে আপনাদের হচ্ছে সাহিত্যটা পড়াবো, এবং এই সাহিত্য থেকে কিভাবে পরীক্ষা প্রশ্নগুলি আসবে, কতটুকু পড়তে হবে, আর কোনগুলি ডিটেলস আপনাকে জানতে হবে, সবকিছুই আপনাদের যে জব টার্গেটে যে টার্গেটটা থাকে যে এই টপিকটা আমরা কিভাবে পড়বো, সবচেয়ে কঠিনতম আপনাদের যে টপিক যে ইংরেজি সাহিত্য, সেই জিনিসটাই একদম গুছিয়ে আপনাদের সামনে এখান থেকে আমরা কমপ্লিট করে দিব, যাতে করে আপনাদের বাসায় দেখতে বা পড়তে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? যখন যে ক্লাসগুলি নিব খাতা রাখবেন, কলম রাখবেন, সুন্দর মতো নোট করে ফেলবেন, এবং সাহিত্যের জন্য একটা আলাদা খাতাই রাখবেন যে স্যারের আজকে 1 নম্বর ক্লাস এতটুকু হয়েছে, তারপর 2nd ক্লাস, 3rd ক্লাস, 4th ক্লাস, এভাবে করে ক্লাসগুলি করবেন। আশা রাখছি আপনারা ক্লাস করে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে? সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টস করবেন সবাই প্লিজ। স্যার তাহলে শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি সুন্দর মতো। আজকে যে ইংরেজি সাহিত্যের যে গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড, সেটা হচ্ছে দ্য রেনেসান্স পিরিয়ড। সেই রেনেসান্স পিরিয়ড নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। এখন দেখি এই যে রেনেসান্স যে পিরিয়ড, এই পিরিয়ডটা আসলে কোথা থেকে এসেছে এটা আমাকে জানতে হবে। আমরা জানি বাংলা সাহিত্যের যে যুগ বিভাগগুলি আছে, বাংলা সাহিত্যের যুগ বিভাগ হচ্ছে নর্মালি 3টা। একটা হচ্ছে আবার প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। মাঝখানে আবার ঢুকছে হচ্ছে যুগ সন্ধিক্ষণের যুগ, মাঝখানে আবার কি ঢুকেছে আপনার অন্ধকার যুগ। এরকমই ইংরেজি সাহিত্যের হচ্ছে টোটাল 8টা বিভাগ, 8টা ভাগ আছে। কয়টা? 8টা এরকম কি সময়কাল আছে। সেটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডিল ইংলিশ পিরিয়ড, তারপর কি মিডিল ইংলিশ পিরিয়ডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নরম্যান পিরিয়ড, একটা হচ্ছে এজ অফ চসার, আর একটা কি ব্যারন এজ বা ডার্ক এজ। এরপরে আমরা চলে আসি রেনেসান্স পিরিয়ড। তার মানে মিডিল ইংলিশের পিরিয়ডের পর আমাদের আসে কি রেনেসান্স পিরিয়ড, ঠিক আছে? এই রেনেসান্স পিরিয়ডকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এই রেনেসান্স পিরিয়ডকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে নাম্বার 1, 1 নম্বর হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, নাম্বার 2 জ্যাকোবিয়ান পিরিয়ড, নাম্বার 3 ক্যারোলাইন পিরিয়ড, নাম্বার 4 কমনওয়েলথ পিরিয়ড। তারপরে আসতেছে আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ড, যেটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। আমি সব লিখে দিব, একটু আগে আমরা বেসিকটা শুনি, শুনতে শুনতে অনেক স্টুডেন্ট জয়েন করবে, তারপর আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে? নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রিস্টোরেশন পিরিয়ড, একটা হচ্ছে অগাস্টাইন পিরিয়ড, আর একটা হচ্ছে কি দি এজ অফ সেন্সিবিলিটি। তারপরে আসতেছে আমাদের রোমান্টিক পিরিয়ড, তারপর আসতেছে ভিক্টোরিয়ান পিরিয়ড, তারপর আসতেছে আবার কি মডার্ন পিরিয়ড। এই মডার্ন পিরিয়ডকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দি এডওয়ার্ডিয়ান পিরিয়ড, আর একটা দা জর্জিয়ান পিরিয়ড, রাইট? তারপর আসতেছে পোস্ট মডার্ন পিরিয়ড। আমি আপনি দাঁড়িয়ে যে আজকে ক্লাস শুনছি এবং আমি যে ক্লাস নিচ্ছি, আমরা সবাই পোস্ট মডার্ন পিরিয়ডে আছি, যার সময়কাল 1939 টু প্রেজেন্ট, 1939 সাল থেকে বর্তমান পর্যন্ত। এখন এই যে যুগ বিভাগ, এটা মনে রাখার জন্য একটা ছন্দ দিয়ে দিচ্ছি, এটা মনে রাখার জন্য একটা সিস্টেম দেখা দিচ্ছি, এটা সবাই দেখি আমরা, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখছি নাম্বার 1 লেখেন। আজকে 1 নাম্বার টপিক বিসমিল্লাহ করে শুরু করছে। হ্যাঁ, লেখেন পিরিয়ড অফ
ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগটা সেখান থেকে শুরু করছি। প্রথম যে ছন্দটা দিচ্ছি ছন্দটি একটু আমরা শুনি। দেখেন এখানে আমি ও এম আর একটা শব্দ লিখলাম, তাই না? ও এম আর তিনটা লেটার লিখলাম, এখানে তিনটা লেটার থেকে একটা শব্দ আমরা মিলাবো। অপটিক্যাল মার্ক রিডার আমরা পড়েছি না আইসিটিতে, বাট এখানে আমরা মনে করে রাখবো ও এম আর একজন ছেলের নাম। ঠিক আছে, কেন ছেলের নাম বলছি দেখেন, যে ও এম আর নাকি রোমা ভাবের মন পায়নি। লেখেন ও এম আর নাকি রোমা ভাবের মন পায়নি। ওয়েমান নাকি রোমা ভাবির মন পায়নি। যেহেতু আমাদের একটা টার্গেট 1.5 থেকে 2 মাস আমরা একটা ফ্রি ক্লাস চালাবো এবং ক্লাসগুলি সুন্দর মতো থাকবে, যারা যখন দেখতে পারবেন না বা রেকর্ডিং ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, দেখে ওইখানে আবার কমেন্টস করবেন যে ক্লাসটা কেমন লাগছে, এখান থেকে আমরা কতটুকু শিখতে পেরেছি, জানতে পেরেছি। ঠিক আছে, তাহলে দেখেন এখানে চমৎকার একটা ছন্দ দিয়েছে কি, ওয়েমান নাকি রোমা ভাবির মন পায়নি। তাহলে এখানে ও দ্বারা কি বোঝাচ্ছে, এম দ্বারা কি বোঝাচ্ছে, আর দ্বারা কি বোঝাচ্ছে একটু খেয়াল করি। এই ও সমান সমান লিখবো আমরা দি ওল্ড ইংলিশ পিরিয়ড, যার আরেক নাম হচ্ছে দি অ্যাংলো সেকশন পিরিয়ড। ঠিক আছে, যার সময়কাল হচ্ছে 450 থেকে 1066 পর্যন্ত। 450 থেকে কত, 1066 পর্যন্ত। হ্যাঁ, বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগটা আছে এটা শুরু হয় কত, ভালো মতো কথাগুলি শুনবেন, দেখবেন অনেক কিছু ইজি হয়ে যাবে। বাংলা ইংলিশ মিলিয়ে, মানে বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য ধরে ধরে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কি আছে দেখেন, যে ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেক নাম কি, দি অ্যাংলো সেকশন পিরিয়ড। তাহলে এই যে দি অ্যাংলো সেকশন পিরিয়ড, এটার কাহিনী কি, এটা শুরু হয়েছে 450 থেকে, শেষ হয়েছে 1066-তে, তাই না? বাংলা সাহিত্যে যে প্রাচীন যুগটা আছে এটা কিন্তু শুরু হয় 650 থেকে এবং শেষ হয় 1200 পর্যন্ত। আমরা জানি 650 থেকে 1200, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথাটা বলেছেন। নাম্বার 1। নাম্বার 2, 650 থেকে 1200 বলছেন, আরেকজন বলছে 950 থেকে 1200, আরেকজন বলছে 900 থেকে 1300। এরকম বিভিন্ন কি সালের এক একজনের মতভেদ আছে বাংলা সাহিত্য, বাট ইংরেজি সাহিত্য 450 থেকে 1066। আরেকটা কথা শুনবেন, বাংলা সাহিত্যের যে যুগ বিভাগগুলি আছে একটু খেয়াল করব, যে এই 1200তে শেষ করে আবার 1201 থেকে 1350 পর্যন্ত চলে গেছে অন্ধকার যুগ। কি বলেছি বলেন, বিসিএস পরীক্ষা কয়েক হাজার বা বিভিন্ন চাকরির পরীক্ষা চলে আসছে, তাই না? বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা কি, বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল কত, 1201 থেকে 1350। মাঝখানে আবার সালের অনেক কথাবার্তা নেই, একটু কম কম। তারপর আবার শুরু হয়েছে 1760 থেকে 1860, যেটাকে আমরা বলি যুগ সন্ধিক্ষণ যুগ। তারপর আবার শুরু হয়েছে 1801 থেকে কত, 1900 পর্যন্ত, তাই না? 1801 থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ। বাট ইংরেজি সাহিত্যে মনে রাখবেন, দেখেন বাংলা সাহিত্যের সালগুলি কিন্তু এলোমেলো। ইংরেজি সাহিত্যে মাথায় একটা জিনিস, বেসিক একটা ইনফরমেশন মাথায় রাখবেন, যে সাল যে পিরিয়ডে শেষ হয়, ইংরেজি সাহিত্য খেয়াল করব, যে পিরিয়ড যেখানে শেষ হয়, নতুন পিরিয়ড ওই সাল থেকে শুরু হয়। কি বলছি বলেন, যে পিরিয়ড যে সালে শেষ হবে, নতুন পিরিয়ড ওই সাল থেকে কি হবে, শুরু হবে। এরপরে তাহলে ও এর পর কে আসতেছে দেখেন তো, এম। তাহলে এম সমান সমান আমরা কি লিখতে পারি, দ্য মিডল ইংলিশ পিরিয়ড। কি লিখতে পারি, দ্য মিডল ইংলিশ পিরিয়ড, যার শুরু ওই যে পিরিয়ড যেখানে শেষ হয়, নতুন পিরিয়ড ওইখান থেকেই কি শুরু হয়, তাই না? তাহলে এটা শেষ হয়েছে 1066, আমরা শুরু করবো 1066। তারপরে এটা এখান থেকে কি একটা শব্দ আছে বরাবর। বরাবর মানে কি, হয় 1200, নয় 1400, নয় 1500, নয় 1600, এরকম একটা শব্দ থাকবে। তাহলে এখানে কি আছে, 1500 পর্যন্ত। এই যে আমরা যে মিডল ইংলিশটা লিখলাম, ঠিক আছে, এই যে আমরা মিডল ইংলিশটা যে লিখলাম, এখান থেকে একটু খেয়াল করবো আমরা, এই মিডল ইংলিশ পিরিয়ডকে 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এন, একটা হচ্ছে সি, একটা হচ্ছে বি। NCTB আমরা পড়ি না, ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক। এখানে টেক্সটের টিটা কি হবে, টেক্সটের টিটা এখানে উইথড্র হবে, আমরা লিখবো NCB, ন্যাশনাল কারিকুলাম, হ্যাঁ, টেক্সট বুকের বুক। তার মানে কি, এন দ্বারা কি বোঝাচ্ছে, এন দ্বারা বোঝাচ্ছে দি অ্যাংলো নরম্যান পিরিয়ড, দি অ্যাংলো নরম্যান পিরিয়ড। ঠিক আছে, দি অ্যাংলো নরম্যান পিরিয়ড। সি দ্বারা কি বোঝাচ্ছে, দি এজ অফ চসার, দি এজ অফ চসার। ঠিক আছে, দি এজ অফ চসার। দেখেন সি দ্বারা কি বোঝাচ্ছে, দি এজ অফ চসার। এরপরে দেখেন এই বি দ্বারা কি বোঝাচ্ছে, ব্যারেন এজ। বি দ্বারা কি বোঝাচ্ছে, ব্যারেন এজ, যার আরেক নাম হচ্ছে ডার্ক এজ। কি, ডার্ক এজ।
তার আরেক নাম হচ্ছে ডার্ক এজ। এখন এটা সময়কালটা জানতে হবে, যেহেতু মিডিল ইংলিশ পিরিয়ডের সময়কাল কত 1066 থেকে 1500 সাল পর্যন্ত, 1066 থেকে কত 1500 সাল পর্যন্ত। অর্থাৎ এই যে মিডিল ইংলিশ পিরিয়ড থেকে যে 3টা পিরিয়ড বের হয়েছে, এটাও কি আমার 1066 থেকে 1500 সালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অতএব এই যে নরমাল পিরিয়ড শুরুটা কত তাহলে হবে 1066, আর ব্যারেন এই যে শেষটা কত হবে 1500, কত হবে 1500 সাল। ঠিক আছে, তাহলে 1066 থেকে একটা শব্দ লিখছে, সেই শব্দটা হচ্ছে 1340। কত 1340। এই যে 1340টা লিখছে, এটা কোনোভাবেই ভোলা যাবে না। 1340 সালটা ইংরেজি সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ সাল হচ্ছে এই 1340। কি বলছি বলেন? আজকে যে আপনারা এখানে লাইভ ক্লাসে প্রেজেন্ট আছেন, পরে আবার যে রেকর্ডিং ক্লাসটা দেখবেন, কোন সালের জন্য দেখবেন বলেন তো? এই 1340। ঠিক আছে, এই 1340 এর উপরে লেখেন FT.T.M, TTM মানে হচ্ছে টান টানা মুখস্থ। TTM মানে কি? টানা টানা মুখস্থ। বুঝতে পারছে? মানে এই 1340 ভুলা যাবে না। এখন দেখেন 1066 থেকে 1340 আমার কি নরম্যান পিরিয়ড। এখন আসবো আমরা কি চসারের যুগ, দ্য এজ অফ চসার। তাহলে এটা আবার সময়কালটা আসবে কিভাবে দেখেন, 1340, ওইখানে 1340 শেষ, এখানে 1340 শুরু হবে, আবার বরাবরে গিয়ে শেষ হবে। বরাবর মানে কি 1400, বরাবর মানে কি 1400, 1340 থেকে 1400। তাহলে দেখেন এই 60 বছর গুরুত্বপূর্ণ। এখন আমি বলি এই যে চসারের যে নামটা আছে, কেন উনি গুরুত্বপূর্ণ? এই চসারই প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য লেখালেখি শুরু করার। যেহেতু উনি ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য ফার্স্ট স্টার্ট করেন, তাই তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার। কি বলা হয়? ফাদার অফ ইংলিশ লিটারেচার। আমি আপনি কি জানি ফাদার অফ ইংলিশ লিটারেচার কাকে বলা হয়? আমাদের বড় ভাই উইলিয়াম শেক্সপিয়ারকে, তাই না? এখন যদি কখনো পরীক্ষায় আসে হু ইজ কনসিডার্ড ফাদার অফ ইংলিশ লিটারেচার, পরীক্ষা যদি কখনো আসে হু ইজ কনসিডার্ড ফাদার অফ ইংলিশ লিটারেচার, অপশনে যদি চসারও থাকে, অপশনে যদি আমাদের কি বড় ভাই শেক্সপিয়ারও থাকে, তাহলে আমার অ্যান্সার কে আসবে? চসার। কে আসবে? চসার। বুঝতে পারছি? ফাদার অফ ইংলিশ লিটারেচার কাকে বলা হয়? হু ইজ রেগার্ডেড ফাদার অফ ইংলিশ লিটারেচার, আই রিপিট। ঠিক আছে, তাহলে এখানে কে আসতেছে বলেন তো? অপশনে যদি চসার শেক্সপিয়ার দুইজনই যদি থাকে, ডেফিনেটলি আপনাকে কি দিতে হবে? আপনাকে চসার দিতে হবে। উনার সময়কাল হচ্ছে 1340 থেকে 1400। আর উনি হচ্ছে প্রথম ইংল্যান্ডের জাতীয় কবি। ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড কাকে বলা হয়? এই চসারকে। বুঝতে পারছি? আর আমরা জানি বাংলা সাহিত্য প্রথমে কি দিয়ে শুরু হয়? কবিতা দিয়ে শুরু হয়। এরকম ইংরেজি সাহিত্য কি দিয়ে শুরু হয়? কবিতা। বাংলা সাহিত্য কবিতার পরপর আস্তে আস্তে নাটক আসে, উপন্যাস আসে, এরকম কি 1 বাই 1 সবকিছু চলে আসে, তাই না? এরকম ইংরেজি সাহিত্য কবিতা দিয়েই শুরু হয়, মানে পোয়েম দিয়ে শুরু হয়, আস্তে আস্তে প্লে আসে, তারপর সেটাকে কি বলে নোবেল আসে, শর্ট স্টোরি গুলি আসে, তাই না? এই কারণে ইংরেজি সাহিত্য যদি বলা হয় কবিতার জনককে, সেই কবিতার জনক হচ্ছে আমাদের চসার। সেই কবিতার জনককে আমাদের চসার। বুঝতে পারছি? তাহলে চসারকে কি কি বলা হচ্ছে? ফাদার অফ ইংলিশ লিটারেচার। দেখেন তাহলে চসারকে আমরা কি কি বলতে পারি? চসারের পুরো নাম হচ্ছে জিওফ্রে চসার। বেসিকটা একটু জেনে রাখেন, হ্যাঁ, জিওফ্রে চসার। জিওফ্রে চসার, উনার জন্ম হচ্ছে 1340। বেসিকটা অবশ্যই লিখে রাখবেন, একসাথে গুছাই দিচ্ছি, একটু খেয়াল করেন। আর হচ্ছে ওনার সময়কাল শেষটা হচ্ছে কত? 1400। শেষটা কত? 1400। তাহলে যেহেতু উনি প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য লেখালেখি শুরু করেন, তাহলে তাকে কি বলা যাচ্ছে? তাকেই বলা হয় মর্নিং স্টার। দেখেন এই লাইনটা বাংলা মনে রাখবেন, যে প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য উনি স্টার্ট করেন, তাই তাকে বলা হয় কি ইংরেজি সাহিত্যের সুপ্রভাত, একদম শুরুটা। ঠিক আছে, হ্যাঁ, বিগিনার। তাহলে এখানে কে আসতেছে আমাদের? ওনাকে বলা হচ্ছে মর্নিং স্টার অফ কি ইংলিশ লিটারেচার, অথবা তাকে আমরা বলি ফাদার অফ কি তাকে আমরা কি বলি? ফাদার অফ ফাদার অফ লেখেন ফাদার অফ, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার, অথবা তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, অথবা তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখছেন
একটা বাংলা লাইন থেকে কতগুলি শব্দ এখানে মনে পড়ে, আমাদের মনে রাখা সম্ভব। যেহেতু উনি প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য লেখালেখি শুরু করেছেন, তাই তাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ লিটারেচার, তাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, যেহেতু কবিতা দিয়ে শুরু হয়, তাই না? তাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায় যেহেতু লেখালেখি শুরু করে। বুঝতে পেরেছি? এরপর একটু খেয়াল করি আমরা, তাকে আবার কি বলা হয়? ফার্স্ট ন্যাশনাল, ঠিক আছে, ফার্স্ট ন্যাশনাল পোয়েট ইন ইংল্যান্ড। ওনাকে বলা হয় ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি। এই যাবৎকাল ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছে দুইজন, একজন হচ্ছে জিওফ্রে চসার, আর একজন হচ্ছে আমাদের বড় ভাই কে, উইলিয়াম শেক্সপিয়ার। তাই কখনো যদি পরীক্ষায় আসে হু ইজ দ্য রেগার্ডেড ফার্স্ট ন্যাশনাল পোয়েট ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের প্রথম জাতীয় কবিকে, কি বলেছি বলেন তো? ইংল্যান্ডের প্রথম জাতীয় কবিকে, তাহলে কি আসতেছে আমাদের? চসার। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি লিখে দিচ্ছি, আমি রেড পেন দিয়ে এখানে লিখে দিচ্ছি, যদি কখনো এরকম বলে যে শুধু ন্যাশনাল পোয়েট, ফার্স্ট শব্দটা নাই, কি শুধু ন্যাশনাল পোয়েট ইন ইংল্যান্ড, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড কে, সেটা হচ্ছে কে? আমাদের বড় ভাই উইলিয়াম শেক্সপিয়ার। এই শেক্সপিয়ার বানানটা খেয়াল করবেন, ঠিক আছে? এই বানানটাও কিন্তু বিসিএস পরীক্ষায় চলে আসে। 35তম বিসিএস এর কোশ্চেন, কততম? 35তম বিসিএস এর কোশ্চেন, যে শেক্সপিয়ার বানানটা কি, ঠিক আছে? এই লাস্টে সবার কি আছে দেখেন তো? ই আছে। এই ইটা আমরা অনেকে দিতে পারি না, বা আমাদের খেয়াল থাকে না, এটা একটু খেয়াল রাখবো। কততম বিসিএস এর কোশ্চেন? 35তম বিসিএস এর কোশ্চেন। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যদি বলা হয় ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড কাকে বলা হয়, সেই ক্ষেত্রে আসবে ফার্স্ট শব্দটা যদি মানে মেনশন করা থাকে, তাহলে আসবে কি? আমাদের জিওফ্রে চসার। আর ফার্স্ট শব্দটা যদি ছাড়া যদি আসে, হুইজ কনসিডার ন্যাশনাল পোয়েট ইন ইংল্যান্ড, তখন আসবে কে? আমাদের বড় ভাই কে? উইলিয়াম শেক্সপিয়ার। সবাই বুঝতে পারছে? একটু খেয়াল করবো। আর শেক্সপিয়ার বানানটা দেখেন, 35তম বিসিএস এর কোশ্চেন, একটু খেয়াল করবো আমরা সবাই। হ্যাঁ, এরপরে দেখেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপরে দেখেন কমেন্টস গুলি একটু দেখার ব্যবস্থা করে দিয়েন স্যার। আচ্ছা, সাউন্ড ওকে। মোটামুটি আমরা 115 জন 16 জন এখানে চলে এসেছি। কথাগুলো আমরা বারবার একটু শুনবো, ঠিক আছে? ভালো মতো একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এখানে দেখেন ন্যাশনাল পোয়েট ইন ইংল্যান্ড কে? উইলিয়াম শেক্সপিয়ার। শুয়ে মোবাইলটা হাতে নিয়ে খালি শুনেন না, শুনতে শুনতে একটা সময় স্পিড বাড়বে, যে না আমার দ্বারা সম্ভব। তারপর এখানে কি বলছে দেখেন, উনি হচ্ছে ফার্স্ট ন্যাশনাল পোয়েট ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি। আর ইংল্যান্ডের একটা জায়গা আছে, নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবেই। এখানে এরকম নিয়ত করা হয়, ইংল্যান্ডের যারা বড় বড় রাইটার যারা আছেন, হ্যাঁ, তারা যদি মারা যান, তাদের সমাধিস্থলে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতেই করা হবে। এই জিওফ্রে চসারই হচ্ছে প্রথম ব্যক্তি যিনি প্রথম মারা যান, এবং তাকে দিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবে কি করা হয়? উদ্বোধন করা হয়, মানে কি তার মৃত্যুর পর তাকে ওইখানেই সমাধি দেওয়া হয়। তাহলে এটাকে আমরা ইংলিশে লিখতে পারি যে ফার্স্ট পোয়েট, কি লিখতে পারি? ফার্স্ট পোয়েট টু বি বারিড, ফার্স্ট পোয়েট টু বি বারিড ইন দ্য ওয়েস্টমিনিস্টার অ্যাবে। ওয়েস্টমিনিস্টার কি? অ্যাবে। দেখেন মিলে কিভাবে দেখাচ্ছে, একটু খেয়াল করবো যে একটা পিরিয়ড থেকে একজন রাইটারের কত নামগুলি চলে আসলো। বুঝতে পেরেছে? খালি একটা ইনফরমেশন, যে 1340, কত? 1340। সাহিত্য যখনই কারোর সাথে আপনি কথা বলবেন, আগে মাথায় রাখবেন 1340, ওনার কারণে আপনি সাহিত্য নিয়ে কথা বলছেন, ঠিক আছে? এই 1340 সালে উনি প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য লেখালেখি শুরু করার, তাই তাকে বলা হয় কি? মর্নিং স্টার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ লিটারেচার, অথবা ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, অথবা কি? ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যেহেতু উনি প্রথম লেখালেখি করেন, ইংল্যান্ডের এই যাবৎকাল দুইজন জাতীয় কবি, তাহলে প্রথম জাতীয় কবি কে আসতেছে? আমাদের জিওফ্রে চসার। এখন দেখেন সে কেন বিখ্যাত, আসলে লিখছেন কি, এই জিনিসগুলো মনে রাখার দেখেন একটা চমৎকার একটা টেকনিক আপনাদের দেখাই দিচ্ছে, ঠিক আছে? এটা একটা টেকনিক দেখাই দিচ্ছে, একটু খেয়াল করি আমরা। একটু খেয়াল করি আমরা যে উনার লেখেন, উনার ফেমাস ওয়ার্কস। আর এইটা দেখেন, এখানে একটা শব্দ লিখেছে ওয়ার্কস। দেখেন এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা কথা চলে আসছে, ওয়ার্কস। এই ওয়ার্কসটা কিন্তু কাউন্টেবল নাউন। শুধু ওয়ার্ক শব্দটা যখন থাকবে, ওই ওয়ার্ক মানে কাজ করা, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওয়ার্কের সাথে যখন ওয়ার্কস শব্দটা আসবে, ফেমাস ওয়ার্কস
এই ওয়ার্ডস এর বাংলা হচ্ছে সাহিত্যকর্ম। এই ওয়ার্ডস এর বাংলা কি? সাহিত্যকর্ম। সাহিত্যকর্ম তো আমরা কাউন্ট করতে পারি, তাই না? এই জন্য এটা হচ্ছে কি আমার কাউন্টেবল, এটা কি আমার কাউন্টেবল নাউন। সবাইকে বুঝছি না আমি একাই বুঝছি? সবাই বুঝতে পারছে? হ্যাঁ। আর যদি এরকম এরকম যদি পরীক্ষা থাকে, হি ওয়ার্কস, হ্যাঁ, ইন আ কোম্পানি, ঠিক আছে, এরকম যদি থাকে, এটা তো আর সাহিত্যকর্ম বোঝাচ্ছে না, এটা তো কাজ করা বোঝাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এটা কি আমার আনকাউন্টেবল শব্দটা চলে আসতেছে। এটা তো ভার্ব, তাই না? এখানে হচ্ছে এটা কি ভার্ব, তার মানে যেটা কাজ করা অর্থ বোঝায় ওটা হচ্ছে আমরা কি মানে আনকাউন্টেবল বলবো। আর শুধু ওয়ার্ডস যখন থাকবে তখন এটাকে আমরা কি বলছে? কাউন্টেবল বলছে। ওকে। এখন দেখেন তার ফেমাস ওয়ার্ড জিনিসটা কি, তার মানে কি নামি দামি তার যে সাহিত্যকর্ম। নাম্বার 1 লেখেন দ্য ক্যান্টারবেরি টেলস, ঠিক আছে, দ্য ক্যান্টারবেরি টেলস। তারপর লেখেন দ্য নানস প্রাইডস টেল। তারপর লেখেন পার্লামেন্ট। এই পার্লামেন্ট বানানো কিন্তু বিসিএস এর কোশ্চেন, হ্যাঁ, খেয়াল করবেন। পার্লামেন্ট, অ্যাচিভমেন্ট, ঠিক আছে, তারপর শেক্সপিয়ার, হ্যাঁ, এগুলো বিসিএস এর কোশ্চেন। পার্লামেন্ট অফ ফাউলস, উনি ফাউল বানানটা এইভাবে লিখেছেন, যেহেতু রাইটার উনি এইভাবে লিখেছেন, আমাকে এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে, পার্লামেন্ট অফ ফাউলস। তারপর লেখেন আর লিজেন্ড অফ আ গুড ওমেন, আর লিজেন্ড অফ আ গুড ওমেন। তারপর লেখেন হাউস অফ দ্য ফেম, 2023 সালের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পজিশনে পরীক্ষা এসেছিল হাউস অফ দ্য ফেম কার লেখা। প্রশ্ন কি পরিমাণ কঠিন হইলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পজিশনে এই প্রশ্নটা আসে যে হাউস অফ দ্য ফেম কার লেখা। আপনি দেখবেন অনেকে, আপনি যদি পড়বেন সবাই ক্যান্টারবেরি টেলস, নানস প্রাইস টেল আর স্টোরি অফ কি গ্রেসিল্ডা, এই অথবা ট্রোইলাস এন্ড ক্রাইসিডা, এই 4টা জিনিস খালি সবাই মাথায় রাখে, এগুলো কিন্তু ধরে না। একদম কিভাবে মনে রাখবেন একটু খেয়াল করেন যে হাউস অফ দ্য ফেম। তারপর লেখেন রোমান ডিলে রোজ, ঠিক আছে। তারপর লেখেন দ্য স্টোরি অফ গ্রিসেলডা। আরেকটা হচ্ছে লেখেন ট্রোইলাস অ্যান্ড কি ক্রাইসিডা। দেখেন তাহলে এখানে কি কি লিখেছি একটু শুনি, আমি বলি, আপনার চোখ দিয়ে একটু দেখেন, যারা লিখছেন তারা একটু মিলান। নাম্বার 1 দ্য ক্যান্টারবেরি টেলস, নানস প্রাইস টেলস, পার্লামেন্ট অফ ফাউল, আ লিজেন্ড অফ এ গুড ওম্যান, হাউস অফ দ্য ফেম, রোমান ডিলে রোজ, স্টোরি অফ গ্রেসিল্ডা, ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা। একটা মজার জিনিস দেখাই, দেখবেন, হ্যাঁ, যেখানে আপনারা ভুলটা করবেন। আমি রেড মার্কিং মানে হচ্ছে কি সতর্ক, ঠিক আছে, এসব ব্যাপারে সতর্ক থাকবো। যে পরীক্ষা যদি কখনো আসে ট্রোইলাস অ্যান্ড, ঠিক আছে, ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা, এই যে দেখেন ক্রেসিডা, এটা কার লেখা? এটা হচ্ছে এটা নাটক, আমাদের বড় ভাইয়ের লেখা। বড় ভাই কে? কার লেখা এটা? উইলিয়াম শেক্সপিয়ার। এই বুঝতে পারছে সবাই? তাহলে এটা কে? আমাদের বড় ভাই লেখা। কার? ট্রোইলাস এন্ড ক্রেসিডা। একটা হচ্ছে ক্রাইসিডা, দেখেন এখানে হচ্ছে ক্রাই আর এটা কি ক্রে। আমাদের শেক্সপিয়ার কি মনে রাখবেন কিভাবে? লেখালেখির ব্যাপারে ক্র্যাক ছিল না, মারাত্মক লেখালেখি করতেন উনি। কি তার জীবদ্দশায় 37টা নাটক লেখেন, 154টা সনেট লেখেন, 3টা ন্যারেটিভ পোয়েম লেখেন, 2টা কি এপিতাপ লেখেন। লেখার তো তার অভাব নাই, তাই না? নামি দামি অনেক নাটকগুলি উনি লেখেন, বিখ্যাত নাটক। তার মানে উনি লেখালেখির ব্যাপারে ক্র্যাক ছিল, ক্র্যাক থেকে ক্রে। তাহলে ট্রোইলাস এন্ড ক্রে যদি আসে তাহলে কে আসবে? আমাদের শেক্সপিয়ার। আর হচ্ছে ক্রাই যদি আসে তাহলে চসার। এখন চসারের সাহিত্যকর্মগুলি কিভাবে আমরা মনে রাখবো? একটু বোর্ডের দিকে তাকাই, ঠিক আছে, একটু বোর্ডের দিকে তাকাই, আমরা কিভাবে মনে রাখবো। নাম্বার 1 উচ্চারণ তো শুনেছি যে আমরা কিভাবে এটা পড়েছি। দেখেন মনে রাখার জন্য অপশনে কি দেখে বুঝবেন এটা উনার লেখা। দেখেন টেলস, টেল দুইটা পাশাপাশি, দুইটা টেল পাশাপাশি লিখে দিছে। তার মানে প্রশ্নের অপশনে যখন টেইল শব্দটা থাকবেন, চোখ বন্ধ করে কার ভিতরে ঢুকবে? চসারের ভিতরে ঢুকবে। কার ভিতরে ঢুকবে? চসার মধ্যে ঢুকবে। টেইল। তারপর কি বলেছে দেখেন? ফাউল ওমেন। দেখেন কি বলেছে?
ফাউল ওমেন। অনেক ছাত্রীরা দেখবেন তারা আবার এর ভুল বুঝবেন না যে স্যার ফাউল ওমেন বলছেন, মনে রাখার জন্য পরীক্ষার হলে, ঠিক আছে? ফাউল ওমেন। তাহলে দুইটা টেইল, ফাউল এবং ওমেন, এই শব্দগুলি যখন একসাথে দেখবো বা একটা একটা করে যেখানে দেখবো আমার অপশনে চষা থাকলে চষারকেই দিতে হবে। কেন তাকে ফাউল ওমেন বলা হয়েছে? সে একটা হাউজে গেছে। কোথায় গেছে? হাউজে গেছে। কি নিয়ে গেছে? রোজ নিয়ে গেছে। দেখেন উচ্চারণ করেন, হাউস রোজ। দেখেন একসাথে শব্দ দুইটা চলে আসে। সে একটা হাউজে গেছে, কি নিয়ে গেছে? রোজ নিয়ে গেছে। কেন? আমরা জানি একজন মেয়ে মানুষ যদি রোজ নিয়ে যায় একজন পুরুষকে দিবে, এটাই আমরা স্বাভাবিক চোখে দেখি। বাট মনে রাখার জন্য বলছি যে একজন মহিলা মানুষ এসে মহিলাদেরকে ফুল দিচ্ছে, গোলাপ ফুল দিচ্ছে, ঠিক আছে? এর জন্য তাকে ফাউল ওমেন বলা হয়েছে। এটা সম্পূর্ণ মনে রাখার জন্য। তাহলে এখানে কি হাউস এবং রোজ কোন মহিলাকে দিছে? এই যে দুই দিদিকে দিছে, দিদি। তাহলে দিদি, হাউস রোজ, দুইটা টেইল, ফাউল ওমেন, এই শব্দগুলো থাকলে কার মধ্যে ঢুকবে? চষার মধ্যে ঢুকবে। একটু সবাই কনফার্ম করেন কথাটা বুঝতে পেরেছি কিনা, একটু কমেন্টসে লিখবেন। জি স্যার, ওকে। একটু লেখান, সবার কমেন্টসটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু লেখান। সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, ক্লাসটা শেয়ার করে দিবেন, সর্বোচ্চ পর্যায়ে আপনারা রিচ হবেন। ক্লাসটা শেয়ার করে দিবেন সবাই। হ্যাঁ, আর এতটুকু বুঝতে পেরেছি কিনা একটু কনফার্ম করবেন। জি স্যার, ওকে। একটু কনফার্ম করবেন সবাই একটু কনফার্ম করবেন। সবাই বুঝতে পেরেছি কিনা একটু কনফার্ম করবেন, তারপর আমরা পিরিয়ডে চলে যাব, ঠিক আছে? তাহলে দেখেন চষার থেকে কতগুলি ইনফরমেশন বের হলো। এইভাবে যদি একটা থেকে ধরে যদি আমরা ইনফরমেশন যদি কি করতে পারে, ইফ উই ক্যান আইডেন্টিফাই এনি টাইপস অফ ইনফরমেশন, দেন ইটস ভেরি ইজিয়ার ফর আস টু কি ক্যাপচার দ্য সেশন, ঠিক আছে? বা ক্যাপচার দ্য টপিক। হ্যাঁ, টপিকটা ক্যাপচার করতে পারবো। ওকে, সবাইকে বুঝতে পারছে? এখন দেখেন, এখন এখানে দেখেন, তাহলে এই জব চষার আর ব্যারেন এইজ মানে কি? অন্ধকার যুগ। তাহলে এই অন্ধকার যুগ কত থেকে কত সাল পর্যন্ত? আপনার হচ্ছে 1400 থেকে 1500। 1400 থেকে কত? 1500 হচ্ছে আমাদের অন্ধকার যুগ। এই অন্ধকার যুগ মানে কি? এখানে কোনো কি হয় নাই? লেখালেখি কোনো কিছুই হয় নাই। কিসের লেখালেখি হয় নাই? এখানে গ্যাঞ্জাম লাগে, মারামারি লাগে, যুদ্ধ লাগে। রাইটারে কি করে? জীবন বাঁচানোর জন্য ফ্যামিলি সহ নিজের এলাকা ছেড়ে কি করে? অন্য এলাকায় চলে যায়। বুঝতে পারছেন? এই জন্য এখানে কি করতে পারে না, অনেক সময় লেখালেখি এখানে করতে পারে না। যেহেতু এখানে কোনো লেখালেখি হয় না বা করতে পারে না, তার মানে সাহিত্যটা এখানে লেখালেখি পুরোটাই স্টপ ছিল। তাই এটা ছিল কি? আমার অন্ধকার যুগ। এরপরের যে পিরিয়ডটা আছে দেখেন, ওএম আর নাকি, তাহলে ওএম এর পর আর আছে। দেখেন এখন আমরা আরে যাচ্ছি। দেখেন আর সমান দেখেন, দেখেন দা রেনেসান্স। 36তম বিসিএস এর কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্পেলিং অফ রেনেসান্স? রেনেসান্স বানানটা কি একটু খেয়াল করবো কিভাবে আমরা দেখছি। হ্যাঁ, দেখেন রিনা, ঠিক আছে, ইজ সান্স। এটা অনেকে ভুল করবেন, রিনা ইজ সান্স এভাবে ভেঙে বললাম সিলেবলের মতো। এখন এটাকে আমরা একসাথে করে দিব, ঠিক আছে? এটাকে কি করবো এখন আমরা একসাথে করে দিব। তাহলে এখানে কি আসতেছে? রিনা ইজ সান্স। বুঝতে পারছি? রিনা ইজ সান্স, এই যে আমাদের রেনেসান্স। তাহলে দা রেনেসান্স পিরিয়ড এটা শুরু হবে তাহলে কত? যে পিরিয়ড যেখানে শেষ, নতুন পিরিয়ড কি ওই সাল থেকে শুরু হবে। তাহলে এখানে শেষ হয়েছে কততে? 1500-তে। তাহলে এখানে শুরু হবে কত? 1500-তে শুরু হবে, 1660 গিয়ে শেষ হবে। এই 1660 হচ্ছে কত? টোটাল 160 ইয়ার সময় লেগেছিল রেনেসান্স। এখন আপনারা দেখেন কেন এখানে রেনেসান্সের বাংলা কি? আপনারা ছোটবেলা থেকে কি পড়েছেন? রেনেসান্সের বাংলা হচ্ছে পুনর্জন্ম। তাহলে এটা কিসের পুনর্জন্ম? সাহিত্যের পুনর্জন্ম। নতুন করে লেখালেখি শুরু। এটা কিভাবে হয়েছে একটু খেয়াল করবো আমরা। ওই যে 100 বছর, 1400 থেকে 1500, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ছিল 1201 থেকে 1350, আর ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ কত? 1400 থেকে 1500। এখানে যেহেতু লেখালেখি শুরু হয় নাই যুদ্ধ গ্যাঞ্জামের কারণে, তার এগুলি যখন থেমে যায় 100 বছর পর আবার নতুন করে কি করে? তারা তাদের রাইটিংটা স্টার্ট করা শুরু করে। এখন দেখেন 100 বছর পর বিভিন্ন এলাকায় ছিল, আবার নিজের এলাকায় এসে কি তারা টেবিলে বসে লেখালেখি শুরু করতে পারবে? পারবে না। 100 বছর পর থামার পর যখন নতুন করে লেখালেখি শুরু করবে, তাদের আবার সবকিছু কি এনভায়রনমেন্টটা বুঝতে হবে যে তারা কি দিয়ে স্টার্ট করবে, আর কি দিয়ে স্টার্ট করলে আসলে সবকিছু মিলে কি বেটার একটা রাইটিংস আসবে। তখন তারা কি করেছিল? তাদের লেখালেখির যে প্রস্তুতি, আর সবকিছু চিন্তা ভাবনা এগুলি করতে তাদের কি 58 ইয়ার সময় লেগেছিল। তার মানে কি it took 58 years to start their writing
প্রায় 58 বছর লেগেছিল তাদেরকে এই রেনেসান্স প্রিপারেশন সময়টুকু। আপনাদের পরীক্ষা প্রশ্ন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি, লেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে লেখেন দ্য preparation of Renaissance. The preparation of Renaissance was from কত থেকে কত, যেহেতু 58 বছর লেগেছিল, এখানে 1500 সালে শুরু হয় না, তো 1500 থেকে কত 1558, এই টোটাল 58 ইয়ার্স লেগেছিল। ঠিক আছে, এই থার্ড ব্র্যাকেটে এই ইনফরমেশনগুলি লিখে রাখবেন। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ? সবাই একটু কমেন্টস করবেন, কমেন্টস করলে আর স্পিড বাড়ে পড়ানো। ঠিক আছে, একটু কমেন্টস করবেন, জি স্যার বুঝতে পারছি, আর স্যার এটা পারা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে এখানে দেখি আমরা, এরপরে দেখেন এই রেনেসাঁসকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে ভাগ করেছে? রেনেসাঁস পিরিয়ডকে 4 ভাগে ভাগ করা হয়েছে। মনে রাখার জন্য এখানে আমি একটা ছন্দ দিচ্ছি আপনাদের, দেখেন এলিজা যাবে কারে করে। দেখেন এলিজা যাবে কারে করে, এলিজা একটা মেয়ে, এই মেয়ে কোথায় যাবে? কারে করে, গাড়িতে করে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এলিজা বলতে আমরা কি বোঝাচ্ছি? দি এলিজাবেথান পিরিয়ড, পিরিয়ডের পি লিখছি। হ্যাঁ, যাবে বলতে কাকে বোঝাচ্ছে? দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড। কারে বলতে আমরা কাকে বলছি? দ্য ক্যারোলাইন পিরিয়ড। করে বলতে আমরা কাকে বলছি? দ্য কমনওয়েলথ পিরিয়ড। বুঝতে পেরেছে? তাহলে কি এলিজা হচ্ছে এলিজাবেথান, যাবে হচ্ছে কি জ্যাকোবিয়ান, কারে হচ্ছে ক্যারোলাইন, করে হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। বুঝতে পেরেছি? এখন এই সময়কালটা আমরা লিখবো কত থেকে কত সাল এটা শুরু হয়। তাহলে দেখেন এলিজাবেথান পিরিয়ডের ডিউরেশনটা কত। এখানে আমার শুরু কত দেখেন তো, 1500 থেকে 1558 একটা প্রিপারেশন চলে গেছে না, প্রস্তুতি। তাহলে এটা যেহেতু 1500 থেকে 1558টা কি আমার প্রিপারেশন যায়, তার মানে কি এই যে পিরিয়ড যেখানে শেষ হয় নতুন পিরিয়ড কি ওইখান থেকেই আমার শুরু হবে। যে পিরিয়ড যেখানে শেষ হয় নতুন পিরিয়ড ওইখান থেকে আমার কি হবে? স্টার্ট হবে। তাহলে নতুন পিরিয়ড কত থেকে শুরু হবে? এখানে 1558। তাহলে এখানে আমরা কত লিখবো? 1558। এই 1558 থেকে এটা যাবে 1603। 1558 থেকে কত আসবে? 1603। ওই যে 1603 শেষ, তাহলে জ্যাকোবিয়ান পিরিয়ড শুরু হবে আবার কত থেকে? 1603 থেকে 1625। এই যে 1625 শেষ, এখন কি ক্যারোলাইন পিরিয়ড শুরু হবে কত থেকে? 1625 থেকে 1625 থেকে 1649। এই যে 1649 শেষ, এখন এটা শুরু হবে কত? 1649 থেকে 1660। এই বুঝতে পারছে সবাই? তার মানে কি 1558 থেকে 1603 যে পিরিয়ড যেখানে শেষ হবে নতুন পিরিয়ড ওইখান থেকেই শুরু হবে। তাহলে 1603 থেকে 1625, 25 থেকে 49, 49 থেকে 60। তার মানে এই এক পাশ মুখস্থ হলে বাকি পাশগুলো অটোমেটিক চলে আসে। এখন কি 38তম পরীক্ষা কিভাবে এটা এসেছিল যে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ জ্যাকোবিয়ান পিরিয়ড। 38তম বিসিএস এর কোশ্চেন। কততম? 38। ঠিক আছে, বিসিএস 38 বিসিএস। তাহলে 38তম বিসিএস এখানে কি আসছে দেখেন, একটু খেয়াল করি যে 58 থেকে 1603 যে জ্যাকোবিয়ান পিরিয়ডের সময়কাল কত। কি করেছে জানো? এই চারোটাই অপশনে দিয়ে দিছে। এই চারটা যখন অপশনে দিয়ে দিয়েছে অনেকে হিমশিম খেয়েছিল, আল্লাহ 1603 হবে না 1625 হবে, কারণ 58 এবং 60 হবে না এটা বুঝাই যায়। আজকে আপনি প্রথম ক্লাস করতেছেন, আপনার কাছে নতুন, 6 মাস পরে জিনিসগুলো কি আস্তে আস্তে ইজি হয়ে যাবে, এই ব্যাপারগুলো আপনি খুবই স্ট্রং হয়ে যাবে। এই জন্য ছন্দটা লিখে দিছি, এলিজা যাবে কারে করে। যাবে কত নাম্বার সিরিয়াল? 2 নাম্বার সিরিয়াল। তাহলে 3 আগে আসবে নাকি 25 আগে আসবে? আগের সিরিয়াল আগে আসবে, পরের সিরিয়াল পরে আসবে। তাহলে এখানে কি 2 নাম্বার সিরিয়াল, তাহলে এখানে কে আসবে? 1603। সবাই বুঝতে পেরেছি? পারবো ইনশাল্লাহ? এই হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ডের কি ভাগগুলি, হ্যাঁ, মানে রেনেসাঁস পিরিয়ডের ভাগগুলি। বুঝতে পারছে সবাই? এই হচ্ছে OMR। এরপরে কে? নাকি। এখন আসেন নাকি। নাকি সমান সমান আসবে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। ঠিক আছে, ওইখানে শেষ হয়েছে কত? 1660। তাহলে এখান থেকে আমরা শুরু করব কত? 1660 থেকে শুরু হবে কত? 1785 অথবা 1798।
এটা সময়কাল। দুইটাই যদি অপশনে থাকে 1798 দিবেন। তার মানে এখানে 1685 অ্যান্সার সঠিক, 1798 কি অ্যান্সার সঠিক। দুইটাই যদি অপশনে খুঁজে পান তাহলে 1758 মানে অপশনে যদি দিয়ে দেয় 1798 দিবেন, কারণ 1798 হচ্ছে ম্যাক্সিমাম মানুষের মতবাদ। হ্যাঁ, তাদের অপিনিয়ন হচ্ছে 1798-তে শেষ। এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এই 3 ভাগটা কি মনে রাখার জন্য আমি লিখছি, দেখেন RAS, রাস। ঠিক আছে, শাহরুখ খানের একটা মুভি আছে রাস। শাহরুখ খান যেমন রোমান্টিক হিরো, সাথেও কি একজন ক্লাসিক হিরো, তাই না? সব ধরনের অভিনয় কি সে করতে পারে, হি ক্যান অ্যাক্ট। তাহলে এখানে কি আছে দেখেন যে 3টা ভাগ, প্রথম ভাগটা কি আর, দ্বিতীয় ভাগটা কি এ, তৃতীয় ভাগটা কি এস। এখন RAS এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, দেখেন আর সমান সমান দা রেস্টোরেশন পিরিয়ড, দ্য রেস্টোরেশন পিরিয়ড। এই সমান সমান দি অগাস্টান পিরিয়ড, দি অগাস্টান পিরিয়ড। এস সমান সমান লেখেন দি এজ অফ সেন্সিবিলিটি, সেন্সিবিলিটি। ঠিক আছে, দি এজ অফ সেন্সিবিলিটি, দি এজ অফ সেন্সিবিলিটি। তাহলে এখানে দেখেন রেস্টোরেশন পিরিয়ডের সময়কাল কত, 1660 থেকে 1700। কারণ এই যে 1660 থেকে 1785-98 মধ্যে কিন্তু 3টা সীমাবদ্ধ থাকবে, তাই না? তাহলে এটা কি 1660-এ শুরু, এই যে 1660-এ শুরু, আর সবার শেষে এটা শেষ হবে কত, 1700। ঠিক আছে, 1700 কত 85, 1785 অথবা কত 1798, 1798, তাই না? তাহলে এখানে দেখেন প্রথমটা 1660 থেকে 1700, তাহলে এটা 1700 শেষ হলে এখানে কত আসবে 1700। তাহলে এখানে শেষ হবে কত, এখানে 40 বছর একটা গ্যাপ গেছে, এখানে 45 বছর একটা গ্যাপ দিবেন, তাহলে কত আসবে 1745। তাহলে ভাই আপনারা বলেন এটা যদি 1745 হয় এখানে কত আসবে বলেন তো, 1745। এই হচ্ছে 3টা পিরিয়ডের সময়কাল। কি পিরিয়ড, রিস্টোরেশন, অগাস্টান এবং এজ অফ সেন্সিবিলিটি। ঠিক আছে, সবাই পারবো ইনশাল্লাহ? দেখেন তো সবাই বুঝতে পেরেছে কিনা, ধরতে পেরেছে কিনা সবকিছু। এখন দেখেন এখানে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের পরে কি OM আর নাকি, নাকি থেকে নিউ ক্লাসিক্যাল। রোমা ভাবের মন পায় নাই, তাহলে এখন কে আসবে বলেন তো, রোমা। রোমা সমান সমান লেখেন দা রোমান্টিক পিরিয়ড, দা রোমান্টিক পিরিয়ড। ঠিক আছে, যার সময়কাল হচ্ছে 1798 থেকে 1832। প্রত্যেক BCS এ রোমান্টিক পিরিয়ড থেকে কোশ্চেন হবে না, এটা প্রশ্নই হয় না। রোমান্টিক পিরিয়ড থেকে সর্বনিম্ন 2 মার্ক, সর্বোচ্চ 3 মার্ক কোশ্চেন আসে। আর এই যে আমরা নিউ ক্লাসিক্যাল পড়লাম না, যে 3টা ভাগ, নিউ ক্লাসিক্যাল যে 3টা ভাগ পড়লাম, এই 3টা ভাগ থেকে 3 মার্কস আপনি ধরে রাখবেন, আসবেই। বুঝতে পারছেন? এখানে সব জানো জানো সব রাইটার গুলো এখানে আছে। হ্যাঁ, এদিকে হচ্ছে এলিজাবেথান পিরিয়ডে আছে, এদিকে আবার কে আছে, আমাদের নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে আছে। রোমান্টিক পিরিয়ড থেকে 2 থেকে 3 মার্ক কোশ্চেন আসবেই। ঠিক আছে, এখন দেখেন তারপরে রোমা ভাবি, এরপরেটা কি ভাবি। ভাবি সমান সমান লেখেন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। এই ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়কাল কত, 1832 থেকে 1901। প্রত্যেক BCS এখান থেকে 2টা মার্ক আসে, 2টা মার্ক এখান থেকে আসে। এগুলোর কোনো প্রকার ভেদ নাই। ঠিক আছে, ভিক্টোরিয়ানকে 2টা ক্যাটাগরি, রেফিলিটিস, একটা প্রি রেফিলিটিস, এরকম 2টা ভাগে ভাগ করা হয়, বাট এটা আমরা কাউন্ট করি না, ওইভাবে আসে না এখান থেকে। হ্যাঁ, তারপর দেখেন রোমা ভাবের কি পায়নি, মন পায়নি। মন সমান সমান দেখেন দ্য মডার্ন পিরিয়ড, দ্য মডার্ন পিরিয়ড, যার সময়কাল হচ্ছে 1901 থেকে 1936 অথবা কত 1939। মডার্ন পিরিয়ডের সময়কাল 1901 থেকে 1936 অথবা কি 1939। এই হচ্ছে মডার্ন পিরিয়ড। ঠিক আছে, মডার্ন যুগকে আবার 2 ভাগে ভাগ করা হয়। কত ভাগে, 2 ভাগে। দেখেন এটা মনে রাখার জন্য একটা ছোট্ট কথা বলছি, ইজি। মডার্ন যুগে আমাদের চলাফেরা কি ইজি না? যখন যা মন চায়, যেখানে যেতে মন চায়, যখন আমার রাত 2টা-3টার সময় টাকা পয়সাও যদি লাগে, কাউকে ফোন দিলে অটোমেটিক সবকিছু চলে আসে, তাই না? গিয়ে তো নিয়ে আসতে হয় না। তাহলে এই জিনিসটা দেখবো যে এই মডার্ন যুগে আমাদের চলাফেরা কি ইজি। এই সমান সমান লেখেন, সমান সমান লেখেন দি এডওয়ার্ডিয়ান পিরিয়ড, দি এডওয়ার্ডিয়ান পিরিয়ড। আর জি সমান সমান লেখেন দ্য
জর্জিয়ান পিরিয়ড, দ্য জর্জিয়ান পিরিয়ড। এটা সময়কাল হচ্ছে 1901 থেকে 1910, আর এটা সময়কাল হচ্ছে 1910 থেকে 1936 অথবা কত 1939। ঠিক আছে, এটা দুইটা সঠিক, যেটা অপশনে থাকবে ওটাই দিবে। আর যেটা যদি দুইটা অপশনে দেয় তাহলে আপনি যেটা অ্যান্সার করবেন ওটাই সঠিক, এখানে কোনো স্টার মার্ক দেয়নি। এরপর দেখেন রোমান্টিক, তারপর কি রোমা ভাবের মন পায়নি, এরপরে কি আসবে পায়নি। এই পায়নি সমান সমান কি জানেন? এই পায়নি সমান সমান হচ্ছে কি দ্য পোস্ট মডার্ন পিরিয়ড, দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। ঠিক আছে, যার সময়কাল 1939 টু প্রেজেন্ট। এই যে আমি আপনি যে ক্লাসের শুরুতে বলেছি, আজকে যে আমরা সাহিত্যটা পড়তেছি, আমরা যে যুগে দাঁড়িয়ে আছি এটা কোন যুগ? এই পোস্ট মডার্ন আমরা দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি? পোস্ট মডার্ন পিরিয়ডে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন তো এই মোটামুটি পিরিয়ডটা আমরা শেষ করেছি সময়কাল সহ। এখানে একটু আমরা খেয়াল করব সবাই বুঝতে পেরেছি কিনা, একটু কনফার্ম করবেন। জি স্যার, এই টপিকটা আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা নতুন আরেকটা জায়গায় যাব, আমরা আলোচনা করব। ঠিক আছে, মোটামুটি অনেক ব্যাপার নিয়ে আলোচনা করা হয়ে গেল। আমাদের 8টা পিরিয়ড নিয়ে কথা বললাম, 8টা পিরিয়ডের ভাগগুলি নিয়ে কথা বললাম, তারপর সময়কালগুলি আমি আপনি, ঠিক আছে, সময়কালগুলি আমি আপনি কিভাবে এখান থেকে ফিক্সড করব, কোন সময় কোনটা আসে, কোনটা লাস্টে, হ্যাঁ, যে পিরিয়ড যেখানে শেষ হয় নতুন পিরিয়ড এখান থেকে শুরু হয়, এই যে সিস্টেমটা, এই জিনিসগুলি দেখলাম। মাঝখানে আবার 1340 নামে একটা সাল আসলো, বললাম এটা টিটিএম। টিটিএম মানে কি? টান টানা মুখস্থ, এর না ডানে বায়ে তাকানোর সুযোগ নাই। এই টিটিএম দ্বারা আমরা এখানে কি বলছি? যে জিওফ্রে চসার, তাই না? যার কারণে আজকে আমরা ইংরেজি সাহিত্যের ক্লাস এই বিকালবেলা আমরা করতে পারছি। ঠিক আছে, তাহলে এই চসারের ব্যাপারে সব মানে ওনার অ্যাক্টিভিটিস গুলি, উনি কি কি লিখেছেন সবকিছু আমরা সুন্দর মতো টেকনিক সহ আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, যারা পরবর্তীতে ক্লাস মানে এখন করতে পারেন, পরবর্তীতে করবেন, অবশ্যই কোনো টেনে টেনে দেখবেন না, সুন্দর মতো ক্লাসটা পুরোটা দেখেন। প্রত্যেকটা কথার মধ্যেই ইনফরমেশন আছে, আপনি যে স্কিপ করবেন স্কিপ করার সুযোগ নাই। প্রতিটা কথার মধ্যে, প্রত্যেকটা শব্দের মধ্যে ইনফরমেশন আছে, বুঝতে পেরেছি? এটা আমরা খেয়াল করবো। হ্যাঁ, আর এই পর্যন্ত মোটামুটি সবকিছু মানে ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এই সবাই বুঝতে পেরেছি? সবাই সবাইকে একটু টেক করবেন অথবা একটু জানাই দিবেন যে কি অবস্থা, কতটুকু কি অবস্থা একটু জানাবেন সবাই। বুঝতে পেরেছি কিনা কনফার্ম করবেন। কমেন্টস করলে বোঝা যায় যে আসলে সবকিছু ধরতে পেরেছে, না না করলে আসলে বোঝাটা কঠিন হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কি একটু রেনেসান্স পিরিয়ড নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড, যে আমরা কিভাবে এই যে 8টা পিরিয়ড, এই 8টা পিরিয়ডের একটু আগে আমরা যতগুলো পিরিয়ড এখানে লিখলাম, এগুলি প্রত্যেকটা ইন ডিটেইলসে, ঠিক আছে, ইন ডিটেইলসে এগুলি কি আলোচনা করা হবে। একটা মার্কসও যাতে আমাদের মিসিং না হয়, এই জিনিসটা এইভাবে করে মানে ধরিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন? এটা আমরা খেয়াল করবো। হ্যাঁ, এখন দেখেন দ্য রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স বানানটা কি 36তম বিসিএস এর কোশ্চেন বলছিলাম, তাই না? রিনা ইজ সান্স। তাহলে রেনেসান্স পিরিয়ড লেখেন, দ্য রেনেসান্স পিরিয়ড 1500 থেকে কত 1660। হ্যাঁ, রেনেসান্স পিরিয়ড 1500 থেকে 1660। এই যে রেনেসান্স আমরা বলি পুনর্জন্ম, রেনেসান্স নিয়ে আমরা কি বলি? পুনর্জন্ম। এই পুনর্জন্ম শুধু ইংল্যান্ডে যে শুরু হয়েছে জিনিসটা কিন্তু এরকম না। এটা প্রথম শুরু হয়েছে গ্রিস। কোথায়? গ্রিসে। তারপর গ্রিস মানে, তাহলে মানে কি রেনেসান্স কি পুনর্জন্ম বা রিবার্থ, যেটাকে আমরা ইংলিশে বলি রিবার্থ, অথবা রিজেনারেশন, অথবা রিভাইভাল অফ লার্নিং, অথবা রিঅ্যাওয়াকেনিং, এই যে শব্দগুলো যে আমরা বলি, এই জিনিসটা প্রথম এসেছে রিবার্থ, পুনর্জন্ম গ্রিসে। গ্রিস থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে রোমে, রোম থেকে আসে আমাদের ইংল্যান্ডে। তাহলে কি বলেছি? এটা প্রথমে আসে কোথায়? গ্রিসে। গ্রিস থেকে আসে কোথায়? রোমে। রোম থেকে আসে কোথায়? ইংল্যান্ডে। কোথায় আসে? ইংল্যান্ডে। আমি আপনি যে ইংলিশ লিটারেচার পড়ি, এটা ইংল্যান্ড লিটারেচার, ইংলিশ এখান থেকে আসছে। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে একটা বেসিক ইনফরমেশন আমরা দেখি। দি আর্লিয়েস্ট নেম অফ দ্য Renaissance, Rena is Sans. Renaissance of the Renaissance was the rediscovery of the ancient civilization
civilization of Greece and Rome. Greece and Rome. দেখেন তাহলে এখানে কি বলা হয়েছে দেখেন, the earliest name of the কি রেনেসাঁস পূর্ব নামটা কি ছিল, এটা পূর্ব নাম কি ছিল, ওই যে শুরু হয়েছিল গ্রিসে, তারপর কোথায় রোমে, এটাই বলা হচ্ছে দ্য রিডিসকভারি অফ দ্য, পুনরায় শুরু হচ্ছে অফ দ্য এনশিয়েন্ট সিভিলাইজেশন। ঠিক আছে, প্রাচীন সভ্যতার শুরু হয়েছে কোথায়, গ্রিস অ্যান্ড রোম। কোথায়, গ্রিস অ্যান্ড রোম। এই যে আমাদের গ্রিস, এই যে হচ্ছে আমাদের রোম, বুঝতে পারছেন, ওই গ্রিস রোম। তারপরে আসে ইংল্যান্ডে, এই রোমে শুরু হয় 1453 সালে, ঠিক আছে, আর ইংল্যান্ডে শুরু হয় কত সালে, 1500 সালে। তাহলে এটার অর্থ কি বোঝায়, ইট মিনস কি বোঝায়, রিবার্থ, কি বোঝায়, রিবার্থ, অথবা কি বোঝায়, রিজেনারেশন, এটার মিনিং কি, অথবা কি অ্যাওয়াকেনিং, অথবা কি রিভাইভাল অফ লার্নিং, ঠিক আছে, রিভাইভাল অফ লার্নিং। এই যে আমাদের বিসিএস এর কোশ্চেনে যে রেনেসাঁ শব্দের অর্থ কি, ঠিক আছে, এটা শব্দের অর্থ কি, রিবার্থ, পুনর্জন্ম। এটা অপশনে থাকলে এটা দিবেন, অথবা অপশনে যদি থাকে রিজেনারেশন, একদম সিনোনিম গুলোও লিখে দিলাম, কোনটা আপনাকে, আমি কিন্তু একটা দিয়ে শেষ করে দিতে পারতাম, বাট আমরা কোনো রিস্ক নিব না, আমরা যাতে পরীক্ষা হলে ইজিলি আনসার করতে পারি এইভাবে দিচ্ছি, রিবার্থ, আর এটা কি, রিজেনারেশন, ঠিক আছে, এটাও নবজাগরণ, রিঅ্যাওয়েকেনিং, এটাও কি আমার নবজাগরণ। প্রত্যেকটার আগে রি শব্দটা থাকবে, কারণ এটা নতুন করে কোনো কিছু শুরু হওয়া, আরেকটা দেখেন রিভাইভাল অফ লার্নিং। এই রিভাইভাল অফ লার্নিং জিনিসটা কি, এই যুগের মানুষগুলি প্রচুর পরিমাণে পড়াশোনা করত। আমরা একটা নাটক দেখেছি, সেই নাটকের নাম হচ্ছে কি, দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস। নাটকের নাম কি, দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস, এলিজাবেথন পিরিয়ডের রাইটার। এলিজাবেথ তো রেনেসাঁ থেকে এসেছে, তাই না? ওইখানে আমরা দেখি ডক্টর ফস্টাস কি পরিমাণ পড়াশোনা করে, এই পড়াশোনা করতে করতে, আনলিমিটেড জ্ঞান অর্জন করতে করতে তাকে শেষ পর্যন্ত কি মারা যেতে হয়, ঠিক আছে, আনলিমিটেড নলেজের কারণে। তবে এই যুগের মানুষ প্রচুর পরিমাণে পড়াশোনা করত, ঠিক আছে, রিভাইভাল অফ লার্নিং। এখন পরীক্ষায় এরকম আসতে পারে যে হোয়াট ডাজ ইট মিন, মানে হোয়াট ডাজ রেনেসাঁ মিন, রেনেসাঁ দ্বারা কি বোঝায়। এই রিভাইভাল অফ লার্নিং এটা পুরোটাও থাকতে পারে, অথবা শুধু রিভাইভাল শব্দটাও থাকতে পারে, মিনিংটা সেম, ঠিক আছে। এরপর আমরা একটু উপরে উঠি, এখন দেখেন কি লেখা যাচ্ছে, দেখেন, ইট বিগ্যান ইন ফ্লোরেন্স, ইতালি ইন 1453। দেখেন এটা ইতালিতে শুরু হয়, ইতালির ফ্লোরেন্স শহর, ইংল্যান্ডের না, ইতালির ফ্লোরেন্স শহরে শুরু হয় 1453 সালে, আর ইংল্যান্ডে শুরু হয় কত সালে, 1500 সালে। মাথায় রাখবো, হ্যাঁ, এনে লিখে দিছি, ইতালির ফ্লোরেন্স শহরে শুরু হয় কত, 1453। এই 1453 পাশে লেখেন টিটিএম। টিটিএম মানে কি জানেন, টানা মুখস্থ, মানে এগুলো বোঝা দরকার নাই, ঠাডায় মুখস্থ রাখবেন, হুবহু এইভাবে চলে আসে, 1453, ঠিক আছে। এটা হচ্ছে ইতালির ফ্লোরেন্স শহরে। তারপর লেখেন ইট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড। এখন পরীক্ষা আসে রেনেসাঁ শব্দটা কোথা থেকে নিয়ে আসা হচ্ছে, এটা কোন ভাষার শব্দ। অনেক ভাবে কে যে মানে ইংল্যান্ড থেকে আসছে, তার মানে ইংলিশ ওয়ার্ড। অনেকে ভাবে গ্রিস থেকে আসছে, তার মানে কি গ্রিক ওয়ার্ড। অনেকে ভাবছে ইতালি থেকে আসছে, তার মানে কি ইতালিয়ান ওয়ার্ড। আর সবার চোখে ধুলো দিয়ে শেষ পর্যন্ত সেই কোন ওয়ার্ডে পরিণত হয়েছে, ফ্রেঞ্চ ওয়ার্ড। এই রেনেসাঁ হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে। তারপর এখানে লিখি দ্য salient feature of Renaissance, তাই না, Renaissance was লেখেন humanism, ঠিক আছে, হ্যাঁ, হিউম্যানিজম। এখানে কি বলেছি, সেলিয়েন্ট মানে হচ্ছে মেইন, মানে প্রধান। সেলিয়েন্ট মানে কি, মেইন বা প্রধান। তাহলে রেনেসাঁর যে প্রধান যে বৈশিষ্ট্য, হ্যাঁ, মেইন যে ফিচার তো জানি বৈশিষ্ট্য, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক, যেটাকে আমরা সিনোনিম হিসেবে কাউন্ট করি। তো ফিচার অফ রেনেসাঁস কি, ওয়াজ হিউম্যানিজম, মানবতাবোধ। এখানে অনেকগুলি বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরীক্ষা আসলে এটাই আসবে। রেনেসাঁস পিরিয়ডে এরকম আপনারা জানেন কিনা জানি না, যে এখানে রাজা অষ্টম হেনরি উনি এটা পুরোটাই চালাতেন, ঠিক আছে। এখানে পুরুষরা অভিনয় করতে পারতো, বাট মেয়েদের উপর অনেক কিছু কি নিষেধাজ্ঞা ছিল। তার মধ্যে একটা নিষেধাজ্ঞা ছিল, মেয়েরা কি
বাসার বাইরে সহজে কি যেতে পারবে না, এবং তারা কোনো নাটকে অভিনয় করতে পারবে না, মানে নাটক টাটক করতেই পারবে না। এই জন্য পুরুষরাই কি করতো, তারা নাটক বানাইতো। একটা নাটকের মধ্যে কি হিরো থাকে, হিরোইন থাকে না, তাই হিরোটাও পুরুষ হইতো, হিরোইনরাও মানে কি নায়িকাও পুরুষ হইতো। মানে ওমেন ওয়ার নট অ্যালাউড টু অ্যাক্ট, মেয়েদের কোনো অভিনয় করার মতো এখানে কি ছিল না, পারমিশনই ছিল না। বুঝতে পারছেন? এটা বৈশিষ্ট্য হচ্ছে একটা কি, হিউম্যানিজম। একটু মাথা রাখবো এটা, হ্যাঁ। এখানে আমরা গুরুত্বপূর্ণ 2-3 জন রাইটার পাই, তার মধ্যে একজন রাইটার হচ্ছে স্যার থমাস মোর। ঠিক আছে, কি স্যার থমাস মোর। কি পরিমাণ সম্মান দিলে স্যার বলা হয়, হ্যাঁ। তার বাবা মা, আব্বা মা কি রাখছে, আমার ছেলের নাম স্যার থমাস মোর, তাকে তার অ্যাক্টিভিটিস এর কারণে তাকে উপাধি দেওয়া হয়। ঠিক আছে, স্যার থমাস মোর। স্যার থমাস মোর, হ্যাঁ, ওনার বিখ্যাত একটা এফ মানে হচ্ছে ফেমাস, এফ মানে কি ফেমাস। তার বিখ্যাত একটা নোভেল আছে, ফেমাস নোভেলস, হ্যাঁ, নাম হচ্ছে কি ইউটোপিয়া। নাম কি ইউটোপিয়া। এটা ল্যাটিন ভাষায় লেখা ছিল এবং 1516 সালে এটা লেখা হয়, ইউটোপিয়া। ঠিক আছে, এই ইউটোপিয়া লেখার কারণে তাকে কিন্তু মেরে ফেলা হয়, গলা কেটে তাকে হত্যা করা হয় এই ইউটোপিয়া উপন্যাসের কারণে। এটা কোন ভাষায় লিখছিল, ল্যাটিন ভাষায় লিখছিল। কোন ভাষায় লিখছিল এটা, ল্যাটিন ভাষায়, 1516 সালে। এখন জানতে ইচ্ছা করতেছে না স্যার এটা লেখার কারণে তাকে কেন মেরে ফেলা হয়েছে, আর ইউটোপিয়া মানে কি? ইউটোপিয়া হচ্ছে একটা কাল্পনিক দেশের নাম। কি বলেছি বলেন, ইউটোপিয়া হচ্ছে একটা কাল্পনিক দেশের নাম। একদিন এরকম থমাস মোর বলতেছে তার উপন্যাসে, ল্যাটিন ভাষা যেটা লেখা হয়েছে, সে একদিন একটা ইউটোপিয়া এই কাল্পনিক দেশে যায়। যাওয়ার পর সে এখানে কি দেখে একটু শুনবেন, যে সে ওইখানে কাল্পনিক দেশে ওইখানে গিয়ে সে দেখতে পায় যে ওই ইউটোপিয়া দেশে যত লোকগুলো আমরা দেখতে পাই সবাই হাসি আনন্দে থাকতেছে, এবং তাদের মন ফুরফুরা, তাদের অ্যাক্টিভিটিস ফুরফুরা, তারা যার সাথে যেভাবে কথা বলে হেসে হেসে কথা বলে। এইরকম এত তাদের মনে এত নিশ্চিন্তে তারা হেসে হেসে থাকে কিভাবে? তখন থমাস মোর জানতে, ওইখানে তার 2 জন পরিচিত ছিল, বন্ধু ছিল, তাদের কাছে জানতে চলে আসলে দোস্ত ব্যাপারটা কি। তখন তারা এরকম বলে, দোস্ত আমরা এখানে স্বাধীনভাবে থাকি, আমাদের এখানে কি কোনো ধরনের বৈষম্য, যে ডিসক্রিমিনেশন যে জিনিসটা আছে, এগুলো কোনো কিছু আমাদের এখানে হয় না। আমরা ধাপে 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 আমাদের এখানে মানে মানে সবাই মিলে আমরা দেশটাকে সুন্দর মতো গুছাই, এখানে কোনো হিংসা টিংসা এই জিনিসগুলি নাই। তখন সে বলতেছে যে আমরা যেখানে থাকি বা আমাদের ইংল্যান্ডের যে বর্তমান যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষাপটে দেখা যায় আমাদের দেশটাও যদি ইউটোপিয়া দেশের মতো হইতে পারতো তাহলে কতটাই ভালো হইতো। বুঝতে পারছেন? তার মানে কি, সে যে দেশে থাকে সেই দেশের এগেনস্টে লেখালেখি করছে যে ইউটোপিয়া দেশের মতো আমাদের দেশটা হলো না কেন। বুঝতে পারছেন? কারণ এটা যখন রাজা দেখে তার জিনিসটা ভালো লাগে নাই, এইটা লেখার কারণে তাকে মেরে ফেলা হয়, ইউটোপিয়া। আর আমরা সবাই চাই আমাদের পুরো দেশ, বাংলাদেশের কথা বলি, তারপর অন্যান্য কথা বলি, যাই হোক আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি আমার দেশটা আগেই চাইবো আমাদের দেশটা এরকম ইউটোপিয়ার মতো কি কাল্পনিক না হয়ে এটা একটা বাস্তবে পরিণত হোক। এখানে কোনো ভেদাভেদ, গ্যাঞ্জাম, মারামারি কোনো কিছু যাতে না থাকে, সবাই যাতে আমরা হাসি খুশি মিলে আমাদের দেশটাকে সাজাতে পারি। এই হচ্ছে আমাদের ইউটোপিয়া। বুঝতে পারছে? এটা লেখা হয় ল্যাটিন ভাষায়, কত সালে, 1516 সালে। এর মধ্যে দেখেন এই রেনেসান্স পিরিয়ডে আরেকজন গুরুত্বপূর্ণ আছে, এটার পাশে লিখবেন হচ্ছে M.I। M.I, এই M.I মানে কি জানেন, মারাত্মক ইম্পর্টেন্ট। এম মানে মারাত্মক, আই মানে ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। এখন যে নামটা লিখে দিচ্ছি, হ্যাঁ, নাম হচ্ছে কি নিকোলাস ইউডাল, যাকে বলা হয় ফাদার অফ কি ইংলিশ কমেডি, ফাদার অফ ইংলিশ কমেডি। লেখেন হি wrote the লেখেন he wrote the first comedy, he wrote the কি first comedy named কি, এখানে লিখে দিচ্ছি রাফ রোয়েস্টার কি ডোয়েস্টার, রাফ রোয়েস্টার ডোয়েস্টার। ঠিক আছে, রাফ রোয়েস্টার ডোয়েস্টার। কয়েক হাজার বার বিভিন্ন চাকরির পরীক্ষা এটা চলে আসছে যে নিকোলাস উডাল, হ্যাঁ, ওনাকে কি বলা হয়, ফাদার অফ ইংলিশ কমেডি, এবং উনি ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি লেখেন, নাম কি রাফ রোয়েস্টার ডোয়েস্টার। এটা একজন ছেলের নাম, এটাকে ঘিরেই এই কমেডিটা শুরু, এটাকে ঘিরে কি এই কমেডিটা শুরু। বুঝতে পেরেছি?
রাফ রোস্টার, রোস্টার, রাফ রোস্টার, রোস্টার। আজকে আমরা যে পর্যন্ত ক্লাস করেছি, কিসের উপর ক্লাস করেছি বলেন তো? ইংরেজি সাহিত্যের যুগ বিভাগগুলি আমরা পড়েছি। সেই যুগ বিভাগ থেকে জিওফ্রে চসার নামে একজন ভদ্রলোক আছেন, তাকে নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, তারপর আমরা কি রেনেসান্স পিরিয়ড যে বেসিক ইনফরমেশন গল্প আকারে এবং পরীক্ষা যে ইনফরমেশন গুলি আসে সেই আকারে আমরা এখানে কি পড়াশোনা করেছি, তাই না? পড়াশোনা করেছি, আমরা দেখেছি, ঠিক আছে। এরপরে দেখেন নেক্সট যে ক্লাসটা আসবে, নেক্সট ক্লাসে আমরা কি রেনেসান্স পিরিয়ডকে যে 4 ভাগে ভাগ করা হয় তার প্রথম যে ভাগ দ্য এলিজাবেথান পিরিয়ড, প্রথম ভাগটা কি বলেন তো? দি এলিজাবেথান পিরিয়ড, এলিজাবেথান, ঠিক আছে। এখন প্রথম ভাগটা কি? দি এলিজাবেথান, এলিজাবেথান পিরিয়ড। এই যে এলিজাবেথান পিরিয়ড, এটা সময়কাল কত থেকে বলেন তো? কত বলেছি আমরা? 1558 থেকে কত? 1603, তাই না? 1558 থেকে 1603, ঠিক আছে, এলিজাবেথান পিরিয়ড। তাহলে দেখেন এই যে রেনেসান্সের প্রথম যে ভাগটা এলিজাবেথান পিরিয়ড, রানী এলিজাবেথের নাম অনুসারে এই পিরিয়ডের নাম রাখা হয়। কোন রানী? রানী এলিজাবেথের পিরিয়ডের অনুসারে। এই রানী এলিজাবেথ এই পিরিয়ডটাকে সুন্দর মতো মোটামুটি উনি গুছানোর চেষ্টা করেছেন, খুব সুন্দর মতো শাসন ব্যবস্থা উনি উনার মতো স্ট্রংলি এখানে হ্যান্ডেল করেছেন। এবং তার এই বদৌলতে কি হয়েছে, এই এলিজাবেথান পিরিয়ডে একদম ওয়ার্ল্ডের যে বেস্ট জানো যে প্লেয়ার যে রাইটার গুলি আছে তাদের ম্যাক্সিমাম রাইটারদের জন্মই হচ্ছে আমাদের কি এই এলিজাবেথান পিরিয়ডে। বুঝতে পেরেছে? ম্যাক্সিমাম রাইটারদের জন্মই কোথায়? এলিজাবেথান পিরিয়ডে। এই কারণে এই মানে এখানে তাহলে কোন কোন রাইটার জন্মগ্রহণ করছে? এই পিরিয়ডে জন্মগ্রহণ করছে আমাদের বড় ভাই কে? উইলিয়াম শেক্সপিয়ার, যাকে আমরা বলি কি সানলাইট ব্যাটারি, তাই না? একদম সূর্যের আলো সাহিত্যের ক্ষেত্রে। তারপরে এই যুগে জন্মগ্রহণ করেছে ফ্রান্সিস বেকন। কে? ফ্রান্সিস বেকন। এই যুগে জন্মগ্রহণ করেছে ইউনিভার্সিটি উইটস। কারা? ইউনিভার্সিটি উইটস মানে কি? বিশ্ববিদ্যালয়ে অল্প বয়স্ক ইয়াং ড্রামাটিস্ট, মেধাবী ড্রামাটিস্ট যারা আছে তারা জন্মগ্রহণ করছে এলিজাবেথান পিরিয়ড। তারা কারা? তারা ছিল ক্রিস্টোফার মার্লো, তারা ছিল কি থমাস কেট, তারা ছিল থমাস নেশে, তারা ছিল থমাস লচ, তারা ছিল জন লিলি, তারা ছিল জর্জ পেলে, তারা ছিল কে? রবার্ট গ্রিন। এরকম যত, তারপরে আরেকজন হচ্ছে কি কবিদের কবি, যাকে আমরা বলি এডমন্ড স্পেন্সার। এরকম সব নামি দামি ভালো ভালো রাইটারদের, জ্ঞানী গুণী সম্পন্ন রাইটারদের জন্ম হয় কোন পিরিয়ডে? এই এলিজাবেথান পিরিয়ডে। যার কারণে এই এলিজাবেথান পিরিয়ডকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। 46তম বিসিএস এর কোশ্চেন, ঠিক আছে। এই এলিজাবেথের পিরিয়ডকে কি বলা হয়? দিস পিরিয়ড is called the কি? গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের স্বর্ণালী যুগ। কোন পিরিয়ড? এই এলিজাবেথান পিরিয়ড, ইংরেজি সাহিত্যের স্বর্ণালী যুগ। বুঝতে পেরেছে? যেহেতু ইংরেজি সাহিত্যে সব দামি দামি রাইটার এখানে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে কি আমরা বলতে পারি আর নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, আর নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, তার মানে কি গায়ক পাখির বাসা, ঠিক আছে। গায়ক পাখির বাসায়, গায়ক পাখি দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? এরকম সব এই বড় বড় রাইটারদের, জ্ঞানীগুণী সম্পন্ন রাইটারদের বলা হয়েছে। কারা? উইলিয়াম শেক্সপিয়ার বলেছে, ফ্রান্সিস বেকন বলেছে, স্যার ফিলিপ সিডনি বলেছে, ক্রিস্টোফার মার্লো বলেছে, থমাস কিট বলেছে, থমাস নেশে বলেছে, থমাস লজের কথা বলেছে, তারপর এখানে কি ফ্রান্সিস বেকনের কথা চলে আসছে, তাই না? এদের কি বলা হয়? নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, গায়ক পাখির বাসা। সব বড় বড় রাইটারদের জন্ম এই পিরিয়ডে, ঠিক আছে। এই পিরিয়ডটাকে আবার কি বলা হয় জানেন? আর্লি মডার্ন এজ। আমরা জানি মডার্ন এজ 1901 সাল থেকে শুরু হয়। এখন যদি কখনো পরীক্ষা আসে আর্লি মডার্ন এজ কোন মানে কত সাল থেকে শুরু হয়, তখন আপনাকে বলতে হবে 1558 থেকে 1603। শুরু হয় 1558, শেষ হয় 1603। আর আর্লি মডার্ন এজ কাকে বলা হচ্ছে? আমাদের এই এলিজাবেথান পিরিয়ডকে। বুঝতে পেরেছি? তার মানে কি এই 1558 সাল থেকে যে রাইটারদের লেখালেখি শুরু করছে, আমাদের শেক্সপিয়ার থেকে শুরু করে আধুনিক যুগের ছোঁয়াও এখনো তাদের কাছ থেকে কি আইডিয়া নিয়ে কিন্তু এখনো অনেকে লেখালেখি করার, যে কি পরিমাণ তাদের ব্রেন ছিল, লেখালেখির প্রতি তাদের ভালোবাসা ছিল, ডেডিকেশন ছিল। আপনারা বুঝতে পারতেছেন? আর এই পিরিয়ডে সবচেয়ে বেশি
কি বলেছি বলেন? এই পিরিয়ডে সবচেয়ে বেশি নাটক লেখা হয়, তো এই পিরিয়ডটাকে বলা হয় কি? দি এজ অফ প্লে, অথবা কি দি এজ অফ প্লে, অথবা কি দি এজ অফ ড্রামা। নাটকের যুগ, এই যুগটাকে বলা হয় কি? নাটকের যুগ। কারণ পরীক্ষা যদি কখন আসে, কবিতার যুগ কোনটাকে বলা হয়? সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। উপন্যাসের যুগ কোনটা বলা হয়? সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলবো? থার্ড ব্র্যাকেটে লিখছি দি এজ অফ লিরিক, মানে কবিতার যুগ, লিরিক, হ্যাঁ, অথবা পয়েম। কবিতার যুগ বলা হয় রোমান্টিক পিরিয়ডকে, দ্য রোমান্টিক পিরিয়ডকে বলা হয়। ঠিক আছে, আর যদি বলা হয় দি এজ অফ নোভেল, উপন্যাসের যুগ কোনটাকে বলা হয়? দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, ঠিক আছে, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। বুঝতে পেরেছি? এই যে রানী এলিজাবেথ, কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, মানে রানী প্রথম এলিজাবেথ, এই পিরিয়ডটাকে কি করেন? সুন্দর মতো গুছায় তুলেন। উনি একটা কথা বলেছেন এই পিরিয়ডের, যে কোটেশন, এখানে একটা কোটেশন বলছি, a good face is the best letter of recommendation. ঠিক আছে, উক্তিটি কে করেছিল? কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। কত সুন্দর একটা কথা বলেছে দেখেন, আ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারী। এই প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারী, এটা দিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। ক্লাস কেমন লাগলো একটু সবাই জানাবেন। আর এভাবেই আমাদের প্রথম যে টার্গেট, আপনাদের সুন্দর মতো মানে প্রিপেয়ার করার জন্য যা যা করা দরকার জব মাস্টার থেকে, এভাবেই সিলেবাসটা প্ল্যানিং করে এই কাজগুলি আমরা এখানে সবকিছু সুন্দর মতো গুছিয়ে দিব, যাতে করে একটা এটাকে কি বলে, সাজানো গোছানো একটা নোট আপনাদের হয়ে যায়। আপনার একটা কনফিডেন্স বাড়ে যে আলহামদুলিল্লাহ ইংরেজি সাহিত্য বলেন। এখানে আপনি লাস্ট ক্লাস এখানে দেখেছেন জিকে টিচার দেখেছেন, ইংরেজির আপনি হচ্ছে রায়হান স্যারকে তো চিনেনি সবাই, রায়হান স্যারকে দেখেছেন, বাংলা নিয়ামুল স্যারকে দেখেছেন, আবার ম্যাথের শ্যামল স্যারকে দেখেছেন। এখানে আরো অনেক স্যারেরা আছেন, আপনারা দেখেন ওয়ান বাই ওয়ান দেখবেন। আজকে দিয়ে আমি ক্লাস স্টার্ট করলাম, আলহামদুলিল্লাহ আপনারা ওয়ান বাই ওয়ান ক্লাসগুলো একটু দেখবেন, সুন্দর মতো খাতায় সাজানো গোছানো নোট করে রাখবেন। কিছুদিন পরেই বুঝতে পারবেন যে আপনার দ্বারা সম্ভব কিছু একটা করার। স্যার আসেন, স্যার একটু আপনাদের সাথে কথা বলবেন। আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের রাতুল স্যারকে। ইংরেজি সাহিত্যের উপর একটা চমৎকার ক্লাস জব মাস্টারের শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য। আর প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে আমাদের আগামীকালকে রাত 9টায় ইংরেজির উপর আরো একটি ক্লাস রয়েছে, এবং আমাদের এই মাসের যে ফ্রি ক্লাসের রুটিন সেটা আমরা খুব দ্রুতই আমাদের পেজের মধ্যে আমরা আপলোড করে দিব, এবং আপনারা সেই রুটিন মোতাবেক নিয়মিতভাবে আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।